চিত্রনায়ক সোহেল রানা। চিত্রনায়ক সোহেল রানা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সর্বস্তরে কোটা পদ্ধতি বাতিল চান। দেখেন, একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা তিনি কখনোই এই কোটা প্রথা, এই ধরনের বৈষম্য চাইবেন না। কারণ যারা বৈষম্যের শিকার হয়েছে তারা জানে বৈষম্যের কি যন্ত্রণা। দেখেন, 1971 সালে কেন মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল? এই যে আমাদের চিত্রনায়ক সোহেল রানা, তিনি কেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন? এরকম 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন জীবনের ঝুঁকি নিয়ে, তারা কেন মুক্তিযুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এইটা আগে আপনাদের বুঝতে হবে। কারণ 1947 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত এই পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান কি কি বৈষম্যের শিকার হয়েছে এবং বৈষম্যের কি যন্ত্রণা, সেটা তৎকালীন ইয়ং জেনারেশন যারা ছিল তারা বুঝতে পেরেছিল। যে কারণেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জীবনের ঝুঁকি নিয়েছিল। তারা কখনো জানতো না যে এই যুদ্ধে তারা যে যাবে তারা জীবিত ফিরে আসবে কিনা, কিন্তু তারা একটা জিনিস চেয়েছিল যে মুক্তিযুদ্ধে যেতে হবে এবং আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি সেই বৈষম্য থেকে আমাদের মুক্তি পেতে হবে। এটাই ছিল 1971 সালের ছাত্র, তরুণ, কৃষক, সকল শ্রেণী পেশার মানুষদের মূল লক্ষ্য। এই যে দেখেন, চিত্রনায়ক সোহেল রানা তিনিও তো একজন বীর মুক্তিযোদ্ধা। একজন বীর মুক্তিযোদ্ধা তিনি তো কোটা চান না। তিনি কি চাচ্ছেন? যে সর্বস্তরে কোটা পদ্ধতি বাতিল চাচ্ছেন। দেখেন, 1971 সালের পূর্বে কি কি বৈষম্য ছিল আপনারা জানেন? যে সেই সময় অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছিল এই পূর্ব পাকিস্তান, রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছিল, শিক্ষা বৈষম্যের শিকার হয়েছিল, সাংস্কৃতিক বৈষম্যের শিকার হয়েছিল, সামরিক বৈষম্যের শিকার হয়েছিল, অবকাঠামোগত বৈষম্যের শিকার হয়েছিল, স্বাস্থ্য বৈষম্যের শিকার হয়েছিল। আপনারা এই তথ্যগুলো জানতে হবে। আপনারা জানেন যে 1947 সালে এই যে আজকে যেমন একটা শিক্ষা বৈষম্যের শিকার কিন্তু হচ্ছে, ছাত্র তরুণরা যারা মুক্তিযোদ্ধার সন্তান না, মুক্তিযোদ্ধার নাতিন না, তারা কিন্তু আজকে শিক্ষা বৈষম্যের শিকার হচ্ছে। 1971 থেকে 1947 সাল, এই যে 23-24 বছর, এই সময়েও তো শিক্ষা বৈষম্যের শিকার হয়েছে। কিভাবে? দেখেন, 1947 সালে দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে জনগণের মাথাপিছু আয় ছিল প্রায় সমান। সেই সময়ে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা প্রায় সমান ছিল। কিন্তু এই 23-24 বছরে দেখা যায় পূর্ব পাকিস্তানে প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। কেন কমতে থাকে এই প্রশ্নটা আপনাদের কাছে, জানেন আপনারা? কেন কমতে থাকে? কমতে থাকে একটা কারণে। কারণ পূর্ব পাকিস্তানে বিনিয়োগ করা হতো কম, অর্থ বিনিয়োগ করা হতো কম, আর পশ্চিম পাকিস্তানে অর্থ বিনিয়োগ করা হতো বেশি। ওইখানে বেশি বিনিয়োগ করার কারণে ওইখানে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল এগুলো বাড়তে থাকে। আর এই পূর্ব পাকিস্তানে বিনিয়োগ কম করার কারণে এই অঞ্চলে প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুলের সংখ্যাটা আস্তে আস্তে কমতে থাকে। আপনাদেরকে আরেকটু তথ্য দিচ্ছি, সেটি হচ্ছে 1951 সালে পূর্ব পাকিস্তানে গ্রাজুয়েটের সংখ্যা ছিল 41,000, মানে অনার্স পাশ করা, স্নাতক পাশ করা, এই স্নাতকধারী ব্যক্তির সংখ্যা ছিল 41,000 1951 সালে।
আর 1951 সালেই পশ্চিম পাকিস্তানে এই গ্রাজুয়েটের সংখ্যা ছিল 45,000, প্রায় সমান সমান, 41,000 আর ওখানে হলো 45,000। 1951 সালে গ্রাজুয়েটের সংখ্যাটা কিন্তু প্রায় সমান সমান ছিল। কিন্তু 1961 সালে মাত্র 10 বছরের ব্যবধানে আমাদের মানে পশ্চিম পাকিস্তানে নতুন গ্রাজুয়েট তৈরি হয় 54,000, নতুন গ্রাজুয়েট তৈরি হয় 54,000 পশ্চিম পাকিস্তানে 1961 সালে। আর 1961 সালেই পূর্ব পাকিস্তানে নতুন গ্রাজুয়েট তৈরি হয় মাত্র 28,000, মাত্র 28,000। তার মানে দাঁড়াচ্ছে এই 10 বছরের ব্যবধানে পশ্চিম পাকিস্তানের গ্রাজুয়েটের সংখ্যা বৃদ্ধি পায় 21%, আর পূর্ব পাকিস্তানে গ্রাজুয়েটের সংখ্যা হ্রাস পায় 32%। আপনারা শুনে অবাক হবেন, এগুলো জানা প্রয়োজন। কেন যুদ্ধ হয়েছিল, কেন মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, আজকেও কেন সেই শিক্ষা বৈষম্যের শিকার হতে হবে? 1971 সালের পূর্বে সরকারি বৃত্তি, অনুদান এগুলো বেশি পেত কারা? এগুলো বেশি পেত পশ্চিম পাকিস্তানের শিক্ষার্থীরা। পূর্ব পাকিস্তানের শিক্ষার্থীরা সরকারি বৃত্তি, অনুদান এগুলো কম পেত। কেন জানেন? বৈষম্যটা কিভাবে হইতো দেখেন। কারণ এই যে সরকারি বৃত্তি, সরকারি অনুদান এগুলো যে দিবে শিক্ষার্থীদেরকে, তার জন্য দেশব্যাপী একটা বিজ্ঞাপন পত্রপত্রিকায় আসতো যে শিক্ষার্থীদেরকে সরকারি বৃত্তি দেওয়া হবে, সরকারি অনুদান দেওয়া হবে। সেই যে বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশ করত, সেটা আগে প্রকাশ করত পশ্চিম পাকিস্তানে, আগে প্রকাশ করা হতো পশ্চিম পাকিস্তানে, আর পরে প্রকাশ করা হতো পূর্ব পাকিস্তানে। আর পরে পূর্ব পাকিস্তানে বিজ্ঞাপনগুলো প্রকাশ করার কারণে এই পূর্ব পাকিস্তানের যে শিক্ষার্থীরা ছিল, তারা যে আবেদনটা করবে সরকারি বৃত্তির জন্য, সরকারি অনুদানের জন্য যে আবেদনটা করবে, সেই আবেদনের সময়সীমাটা প্রায় সময়ই শেষ হয়ে যেত। আবার দেখেন, এই যে সরকারি চাকরি, সরকারি উঁচু উঁচু পদে চাকরি, সেনাবাহিনীর উঁচু উঁচু পদে চাকরি, এগুলো কারা পেত? এগুলো পেত পশ্চিম পাকিস্তানিরা। কারণ ওই যে বিজ্ঞাপনটা ওখানে আগে প্রকাশ পেত, আর এই পূর্ব পাকিস্তানে পরে প্রকাশ পেত। পরে প্রকাশ পাওয়ার কারণে এই অঞ্চলের, এই পূর্ব পাকিস্তানের শিক্ষার্থীরা আবেদন করতে পারত না, বেশিরভাগ সময় আবেদন করতে পারত না। দেখতো যে আবেদনের যে তারিখ দিয়েছে, শেষ সীমা দিয়েছে, সেটা শেষ হয়ে গেছে, যে কারণে পূর্ব পাকিস্তানের শিক্ষার্থীরা সেটা আবেদন করতে পারত না। এই ধরনের বৈষম্যের শিকার হতো পাকিস্তান আমলে, যে কারণেই এই পূর্ব পাকিস্তানের জনসাধারণ চিন্তা করলো যে এই ধরনের বৈষম্য তো মেনে নেওয়া যায় না, এই ধরনের শিক্ষা বৈষম্য তো মেনে নেওয়া যায় না, এই ধরনের রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সামরিক বৈষম্য, অবকাঠামোগত বৈষম্য, স্বাস্থ্য বৈষম্য, এগুলো তো মেনে নেওয়া যায় না। যে কারণে সেই সময়ের তরুণ ছাত্র, যুবকরা, কৃষকরা, শ্রমিকরা তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যে আমাদের জীবন চলে যাবে যাক, কিন্তু এই ধরনের বৈষম্য আমরা মেনে নেব না। আজকে স্বাধীনতার 53 বছর অতিবাহিত হতে যাচ্ছে। এই সময়ে কেন বাংলাদেশের শিক্ষার্থীরা, ছাত্র ছাত্রীরা কেন বৈষম্যের শিকার হবে? 71-এ যে বৈষম্য থেকে মুক্তি লাভের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্যের শিকার আমার স্বাধীন বাংলাদেশের ছাত্র তরুণদের কেন হতে হবে? মুক্তিযোদ্ধা ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা তো বৈষম্য থেকে মুক্তি লাভের জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন, আপনারা তো ভাতা পাচ্ছেন, তাহলে আপনার সন্তানদের কেন কোটা লাগবে? আপনারা এটা বুঝতে পারছেন না?
যে আপনার সন্তানদেরকে যদি কোটায় চাকরি দেওয়া হয় তাহলে বাংলার প্রায় 98% শিক্ষার্থীরা যে বৈষম্যের শিকার হচ্ছে, কারণ আপনারাই তো এই বৈষম্য থেকে মুক্তি লাভের জন্যই তো আপনারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জীবন ঝুঁকি নিয়ে আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাহলে কেন আজকে আপনাদের সন্তানদের কারণে সারা বাংলাদেশের 98% শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে? এটা আপনারা দেখবেন না? তাহলে আপনাদের দেশপ্রেমটা কি শুধুমাত্র 1971 সাল পর্যন্ত লিমিটেড ছিল? আপনারা এই যে চিত্রনায়ক সুহেল রানা তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আজকে তিনি নিজে বলছেন যে সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা থাকবে না, কোটা প্রথা বাতিল চান। তাহলে আমরা ধরে নিচ্ছি তিনি হচ্ছেন 1971 সালের একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা, আবার বর্তমান সময়েরও তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে এদেশের এই যে 98% শিক্ষার্থী তারা তাকে সমর্থন শ্রদ্ধা জানাবে যে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা হচ্ছেন ইনি, প্রকৃত দেশপ্রেমিক হচ্ছেন ইনি। আমরা সারা বাংলাদেশের 2-3 লক্ষ মুক্তিযোদ্ধা আছেন, আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে স্যালুট জানাই, সম্মান জানাই। আপনারা হচ্ছেন বাংলাদেশের সূর্য সন্তান, বীর সন্তান। আপনারা বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই যে বীরত্বপূর্ণ ভূমিকা আপনারা রেখেছেন তার জন্য এদেশের 18 কোটি জনগণ আপনাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে। কিন্তু আজকে যদি আপনার সন্তানদের কারণে এই যে 98% শিক্ষার্থী ছাত্রছাত্রীরা চাকরির বাজারে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যদি বৈষম্যের শিকার হয়, তাহলে আপনাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হবে। আমরা চাই না আপনাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হোক। আপনারা এই যে রাজপথের আন্দোলন সংগ্রামে ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন করছে, এই আন্দোলনে প্রকৃত দেশপ্রেমিকরা, প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা তাদের কাছে চলে আসেন এবং তাদের সাথে একাত্মতা পোষণ করেন, সমর্থন জানান যে আমরাও কোটা আর চাই না। আপনারা বলেন যে আপনার সন্তানও যদি মেধায় চাকরি পাবে, না পেলে না পাবে, প্রয়োজনে রিক্সা চালাবে। এই ধরনের বক্তব্য আপনারা রাজপথে এসে বলেন তো দেখি। তাহলে দেখবেন আপনাদের যে প্রকৃত মুক্তিযোদ্ধা, প্রকৃত দেশপ্রেম সেটা আবার নতুন করে জেগে উঠবে, ফুটে উঠবে। এবং আপনি যদি বলেন যে আপনার সন্তান প্রয়োজনে রিক্সা চালাবে, যদি মেধা না থাকে তাহলে প্রয়োজনে রিক্সা চালাবে, ভ্যান গাড়ি চালাবে, সবজি বিক্রি করবে, তবু কোটায় চাকরি নিবে না, এই রাষ্ট্রের এত বড় ক্ষতি করবে না, এই 98% শিক্ষার্থীর এত বড় ক্ষতি করবে না, বাংলাদেশের মেধার এত বড় ক্ষতি করবে না। এটা আপনারা প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি, এই যে কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সমর্থন জ্ঞাপন করেন, এই শিক্ষার্থীদের আন্দোলনের শরিক হন এবং এখানে এসে আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে বক্তব্য দেন যে আমরাও আর কোটা চাই না, আমাদের সন্তানদের জন্য আর কোটা চাই না। এই কথা আপনারা এই কোটা বিরোধী বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে এসে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আছেন তারা এই কথাটা যদি সগর্বে বলতে পারেন, আমরা বলবো আপনাদের হচ্ছেন আসলেই প্রকৃত বীর মুক্তিযোদ্ধা এবং প্রকৃত দেশপ্রেমিক। চিত্রনায়ক সুহেল রানার মতো বক্তব্য প্রদান করেন। লাইভটি যারা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন সফল হোক, মেধার মূল্যায়ন হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।